প্রিন্স ভাই বললেন উনি একজন অভিভাবক হবেন, ভালো অভিভাবক হবেন আমরা আশা করি। রাষ্ট্রপতি অভিভাবক হয় কখন? যে কোনো সরকারের পতনের পর যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পতন না হয়, তো আমরা কি সেই সম্ভাবনা আবার দেখছি যে উনি ভালো গার্জিয়ান হবেন? ভালো গার্জিয়ানের রাস্তায় হলে সরকারের পতন হইতে হবে, যেমনি ভাবে শাহাবুদ্দিন সাহেব হয়েছিলেন। রাষ্ট্রপতির ভূমিকা কি শুধুই সরকারের পতনে? পতন ছাড়া তার তো অভিভাবকের দায়িত্ব পালনের সুযোগ নাই। এই আজকে হেলাল বেরও তো বলছিল রাষ্ট্রপতিকে সরাসরি সাংবিধানিক সংকট হবে, তার মানে সংবিধানের একজন অভিভাবক। সেই জন্য বললাম নর্মাল কোর্সে তো তার কোনো ভ্যালু নাই, নো ভ্যালু এট অল। কিন্তু সংবিধান পরিবর্তিত হলে তখন নিশ্চয়ই ক্ষমতার ভাগ সংবিধান পরিবর্তন না, যদি রাষ্ট্রের সরকার কোনো কারণে নর্মাল টাইম ছাড়া অ্যাবনর্মাল ভাবে চলে যান তখন মূল্য আছে। এইবার আসেন জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়িত হলে নিশ্চয়ই ওই আলাপ করে লাভ নাই তো, এক চুল সংস্কার হয় নাই, কবে হবে নোবডি নোজ। জুলাই 4 এইটা যখন বাস্তবায়ন হবে তখন দেখবেন যে শুধুমাত্র অর্থ বিল এবং নো কনফিডেন্স এবং যুদ্ধকালীন সময় ছাড়া এমপিরা তাদের স্বতন্ত্র মতামত দিতে পারবে। সেই মতামত যদি এখনো থাকে তাহলেও কিন্তু যেহেতু বিএনপির এখানে ভোটের সংখ্যা বেশি, সুতরাং আমরা বলতে পারি যে বিএনপি এই ভোটে জিতবে। কিন্তু গণতন্ত্রের যে সংস্কৃতি সেটা যে রক্ষা করা হচ্ছে 35 বছর পরে, এবং দুই দলই প্রার্থী দিয়েছে, এটা একটা ভালো দিক। দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র, ভূ রাজনৈতিক কারণে আমাদের কিন্তু নানা ধরনের সংকট উত্তরণ এখনো ঘটে নাই। আমরা আমার বিবেচনায় গণতন্ত্রের পক্ষে ন্যূনতম যাত্রা শুরু করেছি। তা সেই জায়গায় ওই ধরনের একেবারে দৃঢ় চেতা মানুষ দরকার আর কি। সেই বিবেচনায় অন্য সময় আর এই সময় এটা একটা গুরুত্বপূর্ণ। 3 জন লোক আলোচনায় আসছে, 2 জনে কিন্তু রেজাল্ট বলে দিয়েছেন কে প্রেসিডেন্ট হবেন। এই ভোটের মানে কি আছে? এবং বাংলাদেশের মতো একটা জাতির কাছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সময়। প্রশ্ন রাখতে চাই, যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই যে 70 অনুচ্ছেদে নির্বাচনে কার্যকর যদি না হতো তাহলে নির্বাচনের চিত্রটা কেমন হতো? ঠিক আছে, ভালো বলছেন। আমি এটা সেই দিকেই বলতাম, আপনি কোশ্চেন করে আরো আমাকে ভালো করে দিয়েছেন। ওপেনিং প্রশ্ন ভালো হতো না, ঠিক আছে, ওটা খুব ভালো হয়েছে। আমি ওই পয়েন্টটা আগে বলি। রাষ্ট্রীয়ভাবে বিবেক যা চায় সেই মতে সিদ্ধান্ত না নেওয়ার সুযোগ করে দেওয়াটা হইল 70 অনুচ্ছেদ। গণঅভ্যুত্থানের পর 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হয় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। 1991 সালের পর দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর উপস্থিতিতে একটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদের 349 জন সংসদ সদস্যের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ। হাইকোর্ট ও আপিল বিভাগে আইনি চ্যালেঞ্জ পেরিয়ে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট জানিয়েছেন এই নির্বাচনে কোনো আইনি বাধা নেই। তবে নির্বাচনকে ঘিরে সংবিধানে দলের বিপক্ষে ভোটদান সম্পর্কিত 70 অনুচ্ছেদের ভূমিকা, সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার এবং ভোটের সার্বিক স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। বিশ্ববাসী যে আগ্রহ নিয়ে বাংলাদেশের এই পরিবর্তনের দিকে তাকিয়ে আছে, সেই জায়গা থেকে এ নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ, এসব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন আজিজুল বাড়ি হেলাল, সংসদ সদস্য ও তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। এর পরপরই আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আমার সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আজিজুল বাড়ি হেলাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশবাসী। সেই জায়গা থেকে যদি জানতে চাই, এবারের রাষ্ট্রপতি নির্বাচন কি গণতন্ত্রের নতুন যাত্রা নাকি আনুষ্ঠানিকতা, কিভাবে দেখবেন? দেখেন, আমাদের দেশের যে প্রেসিডেন্ট নির্বাচনটা, যেহেতু এটা একটা পার্লামেন্টারি সিস্টেম, সুতরাং প্রেসিডেন্ট পদটা অনেক গুরুত্বপূর্ণ, আবার সেরিমনিয়াল অনেকটা, তাই না? এখন সেখানে ভোটার সংখ্যাও নির্ধারিত একদম। আমরা আগের থেকে বলতে পারছি যে কোন ক্যান্ডিডেট বেশি ভোট পাবে।
সেই হিসাবে বিএনপি যেহেতু 216টা, তার সাথে যোগ হবে হলো আপনার 36টা, মানে 251টা ভোট। তার মধ্যে হয়তো দেখেন আমাদের 2জন এমপি এই পর্যন্ত অ্যাবসেন্ট, চিকিৎসার জন্য বাইরে আছেন। সুতরাং আমাদের 249টা ভোট আউট অফ 350 তো রয়েই গেছে। আর বাদ বাকি যে 100, এটার মধ্যে দেখেন আপনার স্বতন্ত্র প্রার্থী আছেন, তারপরে এনসিপি এবং জামাত, দ্যাট মিনস 11 দল, স্বতন্ত্র প্রার্থীরা 11 দলের মধ্যে। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এবার এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না, কিন্তু গণতন্ত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ, যে গণতান্ত্রিক উপায়ে পার্লামেন্টের এমপিদের ভোটে নির্বাচিত হচ্ছে। এখন আপনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য 70 আর্টিকেলসের কথা অনেকে বলে। 70 আর্টিকেলস অনুযায়ী আমাদের সরকারি দল বা বেসরকারি দল যাই বলেন, তারা তাদের প্রার্থীর বাইরে ভোট দিলে ফ্লোর ক্রসিং আমি দেখলাম। কিন্তু এবার আপনার যে জুলাই চার্টার, এইটা যখন বাস্তবায়ন হবে তখন দেখবেন যে শুধুমাত্র অর্থ বিল এবং নো কনফিডেন্স এবং যুদ্ধকালীন সময় ছাড়া এমপিরা তাদের স্বতন্ত্র মতামত দিতে পারবে। সেই মতামত যদি এখনও থাকে, তাহলেও কিন্তু যেহেতু বিএনপির এখানে ভোটের সংখ্যা বেশি, সুতরাং আমরা বলতে পারি যে বিএনপি এই ভোটে জিতবে। কিন্তু গণতন্ত্রের যে সংস্কৃতি, সেটা যে রক্ষা করা হচ্ছে 35 বছর পরে, এবং 2 দলই প্রার্থী দিয়েছে, এটা একটা ভালো দিক। সুতরাং সব মিলিয়ে আমরা যে গণতন্ত্রের পথে উত্তরণ করেছি এবং গণতন্ত্রের পথে আমরা যাত্রা করেছি, আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলনের একটা সফল ধাপ হলো যে আমরা নির্বাচন করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনগুলো হচ্ছে একটা স্বচ্ছতার ভিত্তিতে। এটাই আমাদের গণতন্ত্রের একটা জন্য আশীর্বাদ এবং আমাদের উন্নয়নের পথে একটা ভালো যাত্রা, গুড বিগিনিং আর কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। যেমনটি সিইসি বললেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে ভেরি ট্রান্সপারেন্ট মেথডে, কারো আপত্তি থাকার কথা নয়। তিনি আরো বলেছেন, দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এখন কে রাষ্ট্রপতি হবেন তার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। এই নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ? আমি তো মনে করি অবশ্যই তাৎপর্যপূর্ণ, যদি আপনি কয়েকটা দিক থেকে দেখেন। একটা হচ্ছে যে আমাদের দেশে দীর্ঘদিন পরেই আমরা একটা নির্বাচনী পরিবেশ উত্তর জায়গায় আছি, এবং আমাদের এই অর্থের নতুন প্রেক্ষাপটেই একটা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দরকার। এবং আমরা এটা খুশি হব যেমন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন হবে, যে যাকে মানুষ অন্ততপক্ষে একজন সজ্জন ব্যক্তি হিসেবে মনে করেন, এবং একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। রাজনীতির ডিফারেন্স থাকবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্রের একটা অভিভাবকের ভূমিকা দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে এরকম একটা সজ্জন মানুষ যদি নির্বাচিত হয়, এবং নির্বাচিত হওয়ার পরে তিনি যে পিরিয়ডটায় থাকবেন, তিনি কতকগুলো যদি দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। সেই কারণেই কোন ধরনের ব্যক্তি নির্বাচিত হচ্ছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এক। দ্বিতীয় বলবো যে আমরা এই যে পরিবেশ পরিস্থিতিতে আছি, আমার ব্যক্তিগত বিবেচনা এটা মনে রাখতে হবে, দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র, ভূ রাজনৈতিক কারণে আমাদের কিন্তু নানা ধরনের সংকট উত্তরণ এখনো ঘটে নাই। আমরা আমার বিবেচনায় গণতন্ত্রের পক্ষে ন্যূনতম যাত্রা শুরু করেছি। তা সেই জায়গায় ওই ধরনের একেবারে দৃঢ় চেতা মানুষ দরকার আর কি। সেই বিবেচনায় অন্য সময় আর এই সময় এটা একটা গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে আমি 2টা পয়েন্ট বললাম। এইবার আসি অন্য একটা আলোচনা আসে, যে এই যে 70 অনুচ্ছেদ বা এই জায়গাটায় দেখেন, এটা ঠিক যে আমরা কম বেশি যে বিষয় ঐক্যমত্য হয়েছে, এমনকি বিএনপিও। সাধারণভাবে বলা যায় যে 70 অনুচ্ছেদের 2টা বিষয় বাদে আমাদের পার্লামেন্ট মেম্বারদের যে কোনো ভোট উন্মুক্ত এবং রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোটের কথা ছিল। বিএনপির সাথে যে 2টা পয়েন্ট যোগ করছে, সেইটাও খুব বাতিল করার মতো না, আমার বিবেচনায় নট ব্যাড। সংবিধান সংশোধন এবং হচ্ছে রাষ্ট্র একটা বিপদে পড়লে ওনারা এটা আনছিলেন, কিন্তু ওনারা এই পয়েন্টে একমত যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করলে আপত্তি তাদের
ছিল না, কিন্তু এটা তো ইচ্ছা করলেও পারবে না, কারণ আমাদের এটা সংবিধান সংশোধনের সাথে জড়িত। কেউ কেউ দেখলাম প্রথম দিন থেকে বলার চেষ্টা করছে ওইটা করে করা, তো এইটা একটা বোকার তো কথা। জনাব আমি রহিম বলবো। হোসেন প্রিন্স, সেখানে আমি প্রশ্ন রাখতে চাই, যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই যে 70 অনুচ্ছেদে নির্বাচনে কার্যকর যদি না হতো, তাহলে নির্বাচনের আচ্ছা, আসছি। চিত্রটা কেমন হতো? ঠিক আছে, বা আচ্ছা, কতটা ভালো ভালো প্রতিদ্বন্দ্বিতা বলছেন, আমি হতো? এটা সেই দিকেই বলতাম, আপনি কোশ্চেন করে আরো আমাকে ভালো করে দিয়েছেন। opening প্রশ্ন না, আমি আসি। ভালো হতো। না ঠিক আছে, ওটা খুব ভালো হয়েছে। তা আমি ওই পয়েন্টটা আগে বলি। একটা তো এটা আমাদের বুঝ থাকতে হবে, সংবিধান সংশোধন আমাদের এইবার অনেকগুলো বিষয় আছে যেটা আমরা চাই হোক। তাতে ধরেন 100% ঐক্যমত্য আছে, বিএনপি হয়তো বাড়তি কিছু করবে, তার সাথে আমাদের ডিফারেন্স হবে, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তা সেক্ষেত্রে তার আগে তো তার জন্য তো আমরা রাষ্ট্রপতি নির্বাচন ফেলে রাখতে পারবো না, সুতরাং এটা নির্বাচন করতেই হবে। এইবার আসে আপনি যে প্রশ্ন করেছেন, আমি ওইটা আসতাম। আচ্ছা, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, এবং আমি বলেছিলাম যে আমি একটু বলেছিলাম যে উকিল সাহেবরা যদি এইটা ব্যর্থ হয় ওনারা বলতে পারেন, কথার কথা বিএনপি ওইখানে কিন্তু বলা আছে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে। তা কথার কথা বিএনপি যদি এখন দলীয় সিদ্ধান্ত নেয়, যাচ্ছে আমরা উন্মুক্ত করে দিলাম, ওই যে উনি বললেন অন কত 251 বললেন না, তার মধ্যে 2 জন বাদে আছে 249, ওনারা হয়তো উন্মুক্ত করে দিল। আচ্ছা ঠিক আছে, আমরা দলগতভাবে উন্মুক্ত করলাম, যারা খুশি তারা ভোট দিতে পারবেন, আমরা এটা দলীয় সিদ্ধান্ত, সুতরাং কারোর যাবে না। তা আমি তো বলি এইবারে এই প্রশ্ন অবান্তর যে একটা ভোট অন্যদিকে যাবে, অন্ততপক্ষে আমি যদি বুঝে থাকি। কারণ এইখানে এটা হয় কি হতো, যদি ব্যক্তি থাকে একটা ভালো থাকে, একটা থাকে আরেকটা থাকে, অনেক সময় যে হর্স ট্রেডিং কেনা বেচার জায়গা থাকে না, সেই জায়গাটা অসম্ভব ব্যাপার, যাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে আশা করি যিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন তাকে আমরা জানি। বরঞ্চ এটা আমার একটা ব্যক্তিগত মত বলি, এটা একান্ত ব্যক্তিগত, আমার দলের মত হিসাবে এটা নেওয়া ঠিক হবে না, কারণ দলকে আমরা যেহেতু বলে নাই, আমরা জিজ্ঞেসও করছি না, এটা দরকারও নেই, আমরা যেহেতু পার্লামেন্টে নাই। আমার বিবেচনা আমরা এই রকমের যে একটা কি বলবো যে গণ অভ্যুত্থান উত্তর পর্যায়ে আমরা দেশে নির্বাচনের জায়গায় রাষ্ট্রপতির জায়গায় যাচ্ছি, এইটা যদি সবাই মিলে আমরা এমন একজনকে নির্বাচিত করতে পারতাম, তিনি যেমন মানুষ, অন্ততপক্ষে পার্লামেন্ট মেম্বাররা এক হয়ে যদি করতে, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলছি, এবং সেটা বাংলাদেশে বোধহয় যে বিএনপি যাকে মনোনীত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার অতীত কর্মকাণ্ড সব মিলাই টিলাই, সেইটা আমাদের জন্য হয়তো বা একটা ভালো নিদর্শন হতে পারত। কিন্তু আপনি গণতন্ত্রের কথা বলেই আচ্ছা ভোট হচ্ছে হোক, সেটা অন্য আলোচনা, সেটা তো নাকচ করার কোনো সুযোগ আমাদের নাই, নাও বলতে পারবো না। কিন্তু আমার বিবেচনায় সেইটা কিন্তু একটা, আমরা ওই যে বললাম যে এখনো পর্যন্ত গণতন্ত্রের পথে হাঁটার ক্ষেত্রে নানা ধরনের সংকট, এগুলো নাই, আমি তা মনে করি না। তা সেই জায়গায় ওই রকম করতে পারলে, যেহেতু আমরা ওই যাত্রার জায়গাটায় আছি, হয়তোবা আমার ব্যক্তিগত বিবেচনা এটা একটা ভালো নিদর্শন হতে পারত। তা সেটা হয়নি, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। আমি আশা করব, ওনার সুস্বাস্থ্য কামনা করব যিনি নির্বাচিত হবেন, এবং আমি আশা করব যে মানুষের যে মিনিমাম প্রত্যাশা, ওনার যতটুকু হিস্ট্রি আমরা জানি, সব তো আমরা জানি না, সুতরাং সেইটা উনি সেই ঐতিহ্য রক্ষা করে একটা রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব তিনি পালন করবেন। আরেকটা কথা এই সুযোগে খালি বলে এই ভূমিকা শেষ করি, যে নিশ্চয়ই সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর, কিছু রাষ্ট্রপতির এখন যা ক্ষমতা, হয়তো কিছুটা বাড়ার জায়গা থাকবে, যদিও এটা বাড়া মানে এটা আবার মনে রাখা দরকার, আমাদের এটা সংসদীয় গণতন্ত্র, অফকোর্স এটার প্রধান হবে সংসদ। এক্ষেত্রে কিন্তু ডুয়েল দায়িত্ব করলে এটা ভুল জায়গা হবে, অনেকে এটা বলতে চায়, এটা সম্ভব না, কারণ এটা রাষ্ট্রপতি শাসিত না। কিন্তু কিছুটা যতটুকু আলাপ আলোচনার মধ্যে হয়েছে, সেইটা করার মধ্য দিয়ে ক্ষমতার ভারসাম্যের বিষয়টির কথা কিছুটা বলছেন। ক্ষমতার ভারসাম্য নাকি ওনার কাজ, কিছুটা ওইখানে বসে একেবারেই কাজ নেই তা না, অনেক কিছু কাজ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা উনি রাখতে পারবেন বলে আমি সেটা প্রত্যাশা আমার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিম হোসেন প্রিন্স। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমরা দেখলাম যে রাষ্ট্রপতির নির্বাচনে এবার স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলও কিন্তু প্রার্থী দিয়েছে, এবং সরকারি দল থেকে তো প্রার্থী রয়েছেই। সেখানেও আমরা দেখছি যে নির্বাচনে স্থগিত চেয়ে রিট খারিজ করা হলো, তারপর আবার নির্বাচনের তফসিল ও 70 অনুচ্ছেদ দিয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হলো। যদিও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে রাষ্ট্রপতির নির্বাচনে আইনি বাধা নেই, কিন্তু রিটের যদি আমরা তর্জমাটা বুঝতে চাই, কি উদ্দেশ্যে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহ-আলোচক আর নিউজ 24 এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। 3 জন লোক আলোচনায় আসছে, 2 জনে কিন্তু রেজাল্ট বলে দিয়েছেন কে প্রেসিডেন্ট হবেন। এই ভোটের মানে কি আছে? 2 জনই তো বললেন প্রেসিডেন্ট কি হবে, না বললেও তাই হয়তো, কিন্তু মানেটা কি? তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। এবং বাংলাদেশের মতো একটা জাতির কাছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সময়। 6 মাস যাওয়ার পরে যখন সবাই টকশোতে এসে বলে 6 মাস কোনো সময় না,
মানে একটা নির্বাচিত সরকারের জন্য 6 মাস কোনো সময় না। একটা বারও কি কেউ বলতে পারবেন? তাহলে কবে থেকে গুনবো আপনার সময়? এটা তো রাষ্ট্র, তামাশা না। দুইজন আলোচক বলে দিলেন কে ফলাফল, এবং আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পৃথিবীর কেউ নাই যে এই রেজাল্ট পাল্টায়। তো যে রেজাল্ট আমি আগে জানি সেটা নিয়ে তো আমার ড্রামা করার কি প্রয়োজন? ড্রামা কে করছে? রাষ্ট্র, টোটাল রাষ্ট্র। আপনি আমাকে বলেন, প্রিন্স ভাই বললেন উনি একজন অভিভাবক হবেন, ভালো অভিভাবক হবেন আমরা আশা করি। রাষ্ট্রপতি অভিভাবক হয় কখন? যে কোনো সরকারের পতনের পর, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পতন না হয়। তো আমরা কি সেই সম্ভাবনা আবার দেখছি যে উনি ভালো গার্জিয়ান হবেন? ভালো গার্জিয়ান রাস্তায় হলে সরকারের পতন হইতে হবে, যেমনিভাবে শাহাবুদ্দিন সাহেব হয়েছিলেন। রাষ্ট্রপতির ভূমিকা কি শুধুই সরকারের পতনে? পতন ছাড়া তার তো অভিভাবকের দায়িত্ব পালনের সুযোগ নাই। এই আজকে হেলাল বেরাও তো বলছিল রাষ্ট্রপতিকে সরাসরি সাংবিধানিক সংকট হবে, তার মানে সংবিধানের একজন অভিভাবক। সেই জন্য বললাম নর্মাল কোর্সে তো তার কোনো ভ্যালু নাই, নো ভ্যালু এট অল। কিন্তু সংবিধান পরিবর্তিত হলে তখন নিশ্চয়ই ক্ষমতার ভারসাম্য সংবিধান আসবে। পরিবর্তন না, যদি রাষ্ট্রের সরকার কোনো কারণে নর্মাল টাইম ছাড়া অ্যাবনর্মাল ভাবে চলে যান তখন মূল্য আছে। এইবার আসেন, জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়িত হলে নিশ্চয়ই ক্ষমতার ওই আলাপ করে ভারসাম্য লাভ নাই তো, এক চুল সংস্কার হয় নাই, কবে হবে নোবডি নোজ। এইবার আসেন 70 অনুচ্ছেদটা কি? রাষ্ট্রীয়ভাবে বিবেক যা চায় সেই মতে সিদ্ধান্ত না নেওয়ার সুযোগ করে দেওয়াটা হইল 70 অনুচ্ছেদ। আপনি মন যা চাইবে আপনি পারবেন না, এটাই 70 অনুচ্ছেদ নাম্বার 1। নাম্বার 2, বিবেক বিসর্জন দিয়ে রাষ্ট্রপতির পক্ষে ভোট দিয়ে আপনার সদস্য পদ টিকায় রাখতে হবে, এইটা হইল 70 অনুচ্ছেদ। কিন্তু আমি যদি উল্টো ভাবে প্রশ্ন করি, অ্যাডভোকেট আবহেনা আপনি শেষ করি আমি। বিরোধী দল যেখানে প্রার্থী দিয়েছে যে তারা বলতেছি, কি আসলে ওখানে আসতেছি। জয়ের জন্য সরকারি দলের সংসদ সদস্যদের আরে ভাই আমি ভোটের ওখানে উপর আসবো নির্ভর তো, করবে? আমি ওখানে আসবো। তাহলে 70 অনুচ্ছেদ দিলে আপনার বিবেক কাজে লাগাইতে পারবেন না, 1। 2, আপনার বিবেক বিসর্জন দিয়া আপনার সদস্য পদ টিকে রাখবেন। এইটা হইল গণতন্ত্র, এইটা হইল গণতন্ত্র। আবার রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন টাইম ছিল, 30 দিনের মধ্যেই আপনি তড়িঘড়ি করে কেন করছেন? কারণ সামনে সংবিধান সংশোধনের একটা কমিটি হবে, এবং সংশোধন হলে রাষ্ট্রপতি যদি 70 অনুচ্ছেদ কোনো কারণে বাতিল হয়ে যায়, তারপর যদি নির্বাচন হয় আপনি কঠিন ঝামেলায় পড়বেন। এইবার আসেন যে যেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিএনপির কি আসলে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? 70 অনুচ্ছেদ আছে বলে, এবং বিএনপির যে সংসদ সদস্য মনে করবে আমি আমার সংসদ সদস্যপদ হারাইতে চাই না, সুতরাং ভোট অন্য জায়গায় যাবে না। কারণ আমরা তো দেখি একটা পদের জন্য কে কি করে, সেই কারণে বলছি। এখন আসেন আপনি, তারপরে আপনি বলতে পারেন যে তাহলে বিরোধী দলের প্রার্থী দিল কেন? বিরোধী দলের প্রার্থী কেন দিচ্ছে? বিরোধী দলের জোট থেকে কর্নেল অলি সাহেব, তার দল হলো এলডিপি, তাকে চুজ করছে। তার ব্যাপারে যে আপনি কতগুলা কথা বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই, উনি একজন বীর বিক্রম কোনো সন্দেহ নাই, উনি জিয়র রহমান সাহেবের টয়েসই ছিলেন কোনো সন্দেহ নাই। এই সব বিষয়গুলো যে আপনি রোল প্লে করেন তাহলে কোনো সন্দেহ নাই। হেলাল ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রিন্স ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গোটা দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু নির্বাচনে 2 জন প্রার্থীর একজন বীর বিক্রম, তাকে ভোট দেওয়ার সুযোগ আপনার নাই, এবং আপনি মুক্তিযোদ্ধাকে কোনোভাবে পাশ করাবেন না। তো এখানে একটু প্রশ্ন রাখতেই চাই অ্যাডভোকেট আবহেনা রাজ্জাকি, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে জামাত বলছেন কেন? আপনি 11 দলীয় জোটের। আমরা যদি 71-এর প্রসঙ্গে আসি, কোনোভাবে দায় মুক্তি পেতে চাইছে কে? জামায়াত ইসলামী। আপনি কিসের ভিতরে কি ঢুকাইতেছেন? জামাতের দায় মুক্তি মানে কি? আপনিই বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে। আমি বলছি যে মুক্তিযোদ্ধাকে প্রার্থী করছে, আমরা যখন মুক্তির পক্ষের শক্তি, সেটার কারণে আপনার রেজাল্টটা কি হয়? আপনি একটা চিত্র পাবেন যে মুক্তিযোদ্ধা প্রার্থী ব্যর্থ। এইবার আমি যে 71-এর দায় হয়েছে তাদের স্বাধীনতা। আরে আমি সেটাই বলছি, খালি প্রশ্ন করলে তো হবে না। জামাত ইসলামের এই যে প্রশ্ন আনেন, মনে হয় কি যে আমি উত্তর দিব কেন? আচ্ছা, তারপরেও দিচ্ছি। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে উত্তর দিবেন। বেশ, জামাতে ইসলামের মাপ চাওয়া উচিত কিংবা ক্ষমা চাওয়া উচিত। টকশোতে এসে অনেক সাহেবরা বলছেন, আমি একমাত্র লোক বলছি কেন? আপনি এসে মাপ চাইলে, জাতির কাছে মাপ চাইলে মাপ করে দেবেন কেন? 30 লক্ষ লোক নাকি হত্যা হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এটা মাপের কি তামাশা নাকি? বরং পক্ষান্তরে যারাই সেখানে বলে তারা তার জামাতের সহায়তা করে। কেন? আপনি বিচার চাইবেন কি প্রিন্স ভাই? 30 লক্ষ লোক মারছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে,
আপনি তারে মাপ চাইলে মাপ করে দিবেন মানে কি? আমি আবারও বলছি, জামাতের বিরুদ্ধে এই কমপ্লেন রাজনৈতিক কমপ্লেন না রিয়েল কমপ্লেন? রিয়েল কমপ্লেনের বিচার করেন, তামাশা না কিন্তু রাষ্ট্র। অ্যাডভোকেট আবুল রাজাকে আমি কি বোঝাতে পেরেছি? আমি যেই জায়গায় প্রশ্নটি রাখতে চাই যে জামায়াতে ইসলামী, আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সবার জানা, নিশ্চিত পরাজয় জেনে বিরোধী দল কেন প্রার্থী দিয়েছে? এই যে- তারা কি আসলে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করার মধ্য দিয়ে কোনোভাবে দায় মুক্তি করতে দায় মুক্তি পেতে না, চাইছে বার্তা কিনা? দিচ্ছে, আমি আরো একটু বার্তা দিচ্ছে যে যুক্ত করি মুক্তিযুদ্ধের যে বিষয়টা মুখে সংবিধান মুখে, সংশোধন কমিটি না কিন্তু মুক্তিযুদ্ধের তাদের- বিষয়টা মুখে মুখে, সংবিধান প্র্যাকটিক্যালি সংশোধন নয়, কমিটিতে তাদের তাহলে তো negotiation-এর মুক্তিযুদ্ধ সুযোগ পাস ছিল, করবে কিন্তু তারা কিন্তু সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কারা? সংবিধান সংশোধন কমিটির কথা বলছি। আর সংবিধান সংশোধনে আপনি যাবেন কেন? গেলেই কি না গেলেই কি? তাহলে আপনি রাষ্ট্রপতি যত নির্বাচনে মতই দেন, তারা এলেন 200 কেন? 251টা সিট তো তাদের আছে, এখানে কি আলাপ করতেছি আমরা? কিন্তু বুঝলাম। রাষ্ট্রপতি নির্বাচনে তারা এলেন কেন? বরং তারা আপনি যেটা পুনরায় বলছেন। নিতে পারে কিনা পটায় টটাইয়া একটা বৈধতা নেওয়ার জন্য, যে এই সংশোধন কমিটির মধ্যে বিরোধী দল ছিল, গেলেই কি না গেলে কি? আপনি কেন লেট হচ্ছে কেন? যে কোনো সংশোধন আপনি পারেন, যে কোনো আইন আপনি পাস, দেরিটা হচ্ছে কেন? কারণটা কি? একইভাবে আমরা রাষ্ট্রপতি You are wasting নির্বাচনকে time. ভাবতে পারি। রাষ্ট্রের টাইম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। যেখানে ভোটের অধিকার খর্ব করে দিছে, আপনার চিন্তা করার অধিকার খর্ব করে দিছে যে অনুচ্ছেদ, সেইটা বহাল থাকার পর আপনার টাইম। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ছিলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি কাকে দিবেন মনোনয়ন ঘোষণা করে দিলেই তো হয়। সেকেন্ড থটের কিছু নাই তো এখানে। আমরা খালি সেখানেই প্রশ্ন খালি আপনি বিরোধী বললে হবে, আপনি just রাষ্ট্রপতি wasting time রে ভাই। নির্বাচনে প্রার্থী দিয়েছে, কিন্তু আবার সংবিধান সংশোধন কমিটিতে আবার কি? নেগোসিয়েশনের সুযোগ থাকার আবার ভোট পরেও হবে তারা কোনো প্রকাশ্যে, সদস্য দেয়নি। ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, অর্থাৎ কে কে ভোট দিচ্ছেন কাকে, এটা প্রকাশ্য। সেই প্রক্রিয়ায় তো অনুসরণ করা হয়েছে বিগত তো এটা সময়ে। কি? এটা আমি বলছি এটা কি? এটা কি ইলেকশন? আমি এই যে জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবুল রাজ্জাকি। আজিজুল বাড়ি হিলাল, যে প্রশ্নটি অ্যাডভোকেট আবুল রাজ্জাকি রেখেছেন, আমি সেই যেটা প্রশ্নটি আপনার বলছে কাছে নিয়ে এটা আসতে চাই। খুবই পপুলিস্ট। রাজ্জাকি ভাই, ডু নট টেক ইট আদারওয়াইজ। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারমাইন এন্ড ক্রিটিক্স ইউ। মানে উনি কিন্তু একজন অ্যাঙ্কর, এখন তো আমার সাথে বক্তব্য দিচ্ছেন। ভাই একটা খুব জনপ্রিয় কথা বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, কিন্তু বাই ডিফল্ট একটা কথা আছে, বাই ডিফল্ট। আপনি বাংলাদেশে 91-এ আমার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি। তা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যেখানে এই পদ্ধতিতে নির্বাচন হয় না। এখন যেহেতু ওই যে বললাম বাই ডিফল্ট, হেলাল ভাই আমার ভাই, আমি একটা কথা বলি, আমি তো এখানে তো দ্বিমত নাই, কিন্তু আপনার দলীয় ভাবে কি আমরা আস্থার সংকটে ভুগি যে আমার প্রার্থী অন্য কাউকে ভোট দিতে পারে? সেজন্য এটা তো আমি পৃথিবীর কোন না। দেশে আছে এই 70 অনুচ্ছেদ? না না, সেটা তো আমি বলছি, আমি এটাও বলছি যে আপনি বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, উই আর নট ওয়েস্টিং টাইম, উই আর মেইনটেনিং এ প্রসিডিওর। আমরা একটা প্রসিডিওর মেইনটেইন করছি। Procedure দ্বিমত নাই তো। আমি বলছি procedure দ্বিমত নাই। দেখেন দ্বিমত তো হচ্ছে আজকে যে we are আপনাদের wasting time। আপনাদের যখন ওই যে বার কাউন্সিলের নির্বাচন হয়, তখন যদি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে, আপনি কিন্তু আগের থেকে বলতে পারেন না যে আমি জিতে গেছি। ওই নির্বাচনে যে না, system বলে থাকে দিচ্ছে। সে স্কুল যে আপনাকে মানতে হয়। তা আমাদের যেহেতু এটা পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, সুতরাং প্রেসিডেন্ট নির্বাচন হবে ইনডাইরেক্ট ভোটে। তা আমরা বলছি যে আমি আর প্রিন্স ভাই যেটা বলতে চেষ্টা করি, যেহেতু এখানে বিএনপি ভার্সেস বিরোধী দলের ভোটের সংখ্যা আমাদের অর্ধেকেরও কম, 3 ভাগের 1 ভাগ। সুতরাং আমি বলছি যে বাই ডিফল্ট আমরাই জিতছি। আর আপনি যদি বলেন উই আর ওয়েস্টিং টাইম, তাহলে জনগণ ভুল মেসেজ পাবে, কারণ উই আর মেইনটেনিং এ প্রসিডিওর। এখন আছেন 70 আর্টিকেলে। এবং অ্যাডভোকেট আবুল রাজ্জাকি কিন্তু আরেকটি প্রসঙ্গ যুক্ত করেছে যে 70 অনুচ্ছেদের সংখ্যা থেকেই আপনারা তড়িঘড়ি করে রাষ্ট্রপতি না নির্বাচনের না, পথে হাঁটছেন। 70 আর্টিকেলসে অনুযায়ী আমাদের এমপিদের কিছু বাইন্ডিংস আছে, সেইটা জুলাই চার্টারে চেঞ্জ করে আপনাদের ওই যে প্রিন্স ভাই আর আমি যেটা বললাম যে আপনার অর্থ বিল আর ওইটা নো কনফিডেন্স এবং জরুরি অবস্থা, এইগুলোর সময় আপনার দলীয় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আর সবগুলো ফাঁকা। কিন্তু যেহেতু জুলাই চার্টার এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু এবার দেখেন উনি যেটা বললেন যে এখানে ক্যান্ডিডেটটাকে প্রিন্স ভাই খুব সুন্দর করে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মুক্তিযোদ্ধা, কর্নেল অলিও একজন মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বৃহৎ রাজনৈতিক দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানে বিজয় লাভ করেছে, দলকে ঐক্যবদ্ধ রেখেছে। পাশাপাশি দেখেন কর্নেল অলি আহমেদ আপনার ফ্রিডম ফাইটার টার্ন ইনটু এ সেই রাজাকার। সেই হিসাব করে দেখেন, কোর্স ফ্রিডম ফাইটার টার্ন ইনটু রাজাকার। আমি এই কথাটা এই জন্যই বললাম, তিনি একসময় আমাদের দলেরই নেতা ছিলেন, স্ট্যান্ডিং কমিটি নেতা ছিলেন। আমি এই জন্য বললাম
আমাদের দল 2001 সালে যখন পার্লামেন্ট নির্বাচন করি, আমাদের তখন নির্বাচনী ঐক্য হচ্ছে জামাত ইসলামের সাথে। লোহাগাড়া এবং চন্দনাইশ এই আসনটা আমরা একটা জামাত দিয়েছিল, একটা বিএনপি কর্নেল অলি ভাইকে দিয়েছিলাম। অলি ভাই এমন বক্তব্য দিল যে রাজাকারের সাথে আমরা নির্বাচনী ঐক্য করেছি, এবং তিনি আমাদের এই কথা না মেনে বিএনপিকে অনেক কথাবার্তা বলে উনি নিজে ওখানে প্রার্থী হলেন। উনি চেয়েছিলেন যে উনি একটাই দাঁড়াবেন, ওনার ওয়াইফ একটাই দাঁড়াবেন, বুঝছেন। বিএনপি যখন রাজনৈতিক নির্বাচনী ঐক্য যেহেতু হয়েছে, সেহেতু একটা জামাত পেয়েছে, একটা বিএনপি পেয়েছে, তখন গালি গালাজ করে উনি দল ছেড়ে চলে গেলেন, নিজের দলও গঠন করলেন। তাহলে এমন একজন প্রার্থীর সাথে একজন নিরেট, ঝানু এবং বিশ্বাসী রাজনীতিবিদ, সেখানে বিএনপি বা ইভেন এনসিপির ভোটটা অলি ভাই পাবে কিনা আমার সন্দেহ আছে। পলিটিক্সে একটা কথা আছে যে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। অলি ভাইয়ের জন্য একটা কথা খুবই প্রযোজ্য, যে ইন পলিটিক্স দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অ্যান্ড পার্মানেন্ট বাট দেয়ার ইজ এ পার্মানেন্ট ইন্টারেস্ট। অলি ভাই কিসের স্বার্থে, যে জীবনের শেষ বয়স হয়তো বলতে পারবে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম। আমি ছোট্ট করে প্রশ্নটা আপনার কাছে রাখতেই চাই, দু এক লাইনে যদি আপনি উত্তরটা দেন। যেমনটি আজিজুল বারী হেলাল বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত রাজাকারে পরিণত হলো। আমি সেটাই বুঝতে চাচ্ছি। অলি সাহেব তো এলডিপির আছে এখনো, আমরা 11 দলীয় জোটে আছে। আচ্ছা, যদি জামাতে যোগ দিলে কেউ জোট করে, তাহলে যদি হয়ে যায়, রাজাকার হয়ে যায়। অলি ভাই নিজেই বলছে, আমি এখন 2001 সালে অলি ভাই কি বলছে, আমি আপনার সাথে ডিবেট করছি। তাহলে এই যে বিএনপি যখন জামাতের সাথে মন্ত্রণালয় নিল দুইটা, তখন কি বিএনপি রাজাকার হয়ে গেছে? না, এটা বিএনপি কি বলছে তখন রাজ্জাকি ভাই যে আমরা রাজাকার? আমি প্রশ্ন, কিন্তু অলি ভাই তো বলছে, অলি ভাই বলছে কেন আমরা জোট। আমি অলি ভাইয়ের কথায় যাচ্ছি না, আপনি যেটা বললেন এখানে। না, আমি অলি ভাই যে অলি ভাই টার্ন ইনটু জামাত। অলি ভাই তো বলছে যে আমার রাজাকারের দল, বিএনপি কেন ঐক্য করেছে 2001 সালে, কেন আমাকে সিট দেয়নি। আমি ওই কথাটাকে বলছি, ওইটাকে বলছি। ওই সময় তো অলি ভাই ছিল, সেজন্য তো বললাম অলি ভাইয়ের কথায় অলি ভাইয়ের কথায় ছিল। অলি ভাই হিসাব করছে কোনটা, আমরা বিতর্ক করছি যে বিএনপির সাথে যখন জোট করে দুইটা মন্ত্রণালয় নিয়ে পতাকা নিয়ে ওড়ার পরও বিএনপি রাজাকার হয় নাই, তাহলে আমি জামাতের সাথে জোট করে রাজাকার তো হব না, যেহেতু অতীতের রেকর্ড তাই বলে। অতীতে তো তিনি বলছেন যারাই যাবে তারাই রাজাকার। ওই তো যাওয়ার পর ওইখান থেকে তো শিখছে যে না, জোট বাদলে রাজাকার হয় না। আইডিওলজি অলিভার কথা, জোট বাদলে রাজাকার হয় না। তাহলে অলিভার কোনো পার্মানেন্ট, যদি জোট বাদলে রাজাকার হয়, তাহলে 2001 থেকে 6 পর্যন্ত কি আমরা রাজাকার ক্ষমতায় ছিল? আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। আগের অংশে আলোচনাটা যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু করতে চাই। এবার একটু রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে মতামত নিতে চাই। যেমনটি অ্যাডভোকেট আবুহিনা রাজাকে প্রশ্ন রেখেছিল যে জোট বাঁধলে কি রাজাকার হয়? না, দেখেন, আমি ওই তর্কে যেতে চাই না, কিন্তু এই কথা পরিষ্কার করে বলি যে একজন মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধর, তার একটা রাজনৈতিক বিষয় ছিল, এটা মনে রাখতে হবে। যে পুরো পাকিস্তানের যে শাসন, শোষণ, স্বৈরাচারী ভূমিকা, তাকে নাকচ করে দিয়েই আমরা কিন্তু নতুন একটা রাষ্ট্রের জন্য সশস্ত্র সংগ্রাম করলাম 24 বছর ধরে লড়াই সংগ্রামের পরে এসে। তার যারা বিরোধিতা করেছে, এবং তারা, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন, এবং খালি বিরোধিতাও করে নাই, তারা অনেকে হত্যাযজ্ঞের সাথে জড়িত, মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হচ্ছে। তাদের যে অক্সিলারি ফোর্স ছিল সারেন্ডারের সময়, সেটা লেখা আছে, রাজাকার, আল বদর, আল শামস, এবং এদের পলিটিক্যাল শক্তি হচ্ছে জামাত ইসলাম। তা কোনো মুক্তিযোদ্ধা তাদের সমর্থনে কিছু করতে পারে? যদি কোনো মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার কথা বলছি, তার সমর্থনে কিছু করে, তাহলে জনগণই চিন্তা করবে যে আদৌ মুক্তিযোদ্ধার ওই জায়গাটা তার বলার নৈতিক অধিকার থাকে কি থাকে না। আপনি কাগজে কলমে তো বাদ দিতে পারবেন না, কাগজে কলমে তো বীর বিক্রম বাদ দিতে পারবেন না, উনি মুক্তিযোদ্ধা নাও বলতে পারবেন না, আমি সেটা না বলতেও চাচ্ছি না, কিন্তু নৈতিকভাবে এই জায়গাটা থাকে না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে আলোচনা ওইটুক হলো, কিন্তু যে জায়গাটা, আমি আরেকটু সুযোগ থাকলে এটা বলি, শত্রু অনুচ্ছেদের ব্যাপারে দেখেন, এইখানে রাজ্জাকি ভাই যেটা বলেছেন
এই পয়েন্টে আমি অন্ততপক্ষে মনে করি যে সেই পয়েন্টে তো অলরেডি এই ডিবেটটা আছে এবং আমরা এখন এই কথা বলছি। আমি প্রসঙ্গক্রমে একটু বলছি, অনেকবারও বলেছি, এই সংবিধান যখন 1972 সালে 4 নভেম্বর পাশ হয়, তার আগে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, আমাদের পজিশন 18 অক্টোবর 1972 আমাদের পজিশন কিন্তু জানিয়েছিলাম এবং এই সংবিধানের অনেক অসম্পূর্ণতা দূর করে আমরা চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম আরো আলাপ আলোচনা করলেই ভালো হতো। কিন্তু তারপরেও যেটা হয়েছে, বিভিন্ন সময়ের সংশোধনীগুলো আসছে এবং বাম জোটের পক্ষ থেকে বলে দিই, আমি শুধু সিপিবি না, আমাদের পজিশন, আমাদের যে দফাগুলো আছে তা আমরা তো 70 অনুচ্ছেদে পুনর্মুক্ত করারই পক্ষে, মানে উঠাই দেওয়ারই পক্ষে। তারপরেও ঐক্যবদ্ধ আলাপ আলোচনায় যেটা আসছে যে ঠিক আছে, এইখানে আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বাদে মানে এই দুইটা রেখেই 70 অনুচ্ছেদ ওপেন করা দরকার, আমাদের দ্বিমত নেই। বিএনপি বললাম যে এর সাথে আরো দুইটা করছে, দেখা যাক তারা পার্লামেন্টে কটটুক করে। কিন্তু মনে রেখেন, আমাদের দেশের বাস্তবতায় আপনি ইচ্ছা করলেও যদি ভোটের কেনা বেচা বা ওই ধরনের আরো উন্নততর পজিশন না আসে এবং যদি ওই ধরনের প্রার্থী, খালি দলীয় না, আরো নানা ধরনের বলবো আমি যে বিরোধী দলও যদি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকতো এবং অন্য ধরনের ভালো প্রার্থী থাকতো, তখন 70 অনুচ্ছেদ আপনি উন্মুক্ত করে দিলে ভোটের ব্যাপারে কিছুটা এদিক ওদিক চিন্তা করতে পারতেন। কিন্তু এখন যা প্রেক্ষাপট, আমি আগেই এটা বলেছি, রিপিট করতে চাই না, ক্যান্ডিডেট এবং বাস্তবতা বিবেচনায় করে যদি আমার বিবেচনায় আমরা একটা মানে ঐক্যবদ্ধভাবে করতে পারতাম ভালো হতো। আর একটা কথা খালি বলি, আমার বিবেচনা এখানে আলোচনা এসেছে যে একজন যিনি রাষ্ট্রপতি, দেশে একটা সরকার ভেঙে গেলেই অভিভাবক ছাড়া অভিভাবকত্ব হয় না, এটা আমরা আগে এটা করেছিলাম, কিন্তু এখন এটা থাকা উচিত না। কারণ আমরা তো রাষ্ট্রপতিকে কিছুটা হলেও বলছি, কারণ এখানে অনেকে আবার মনে করতে প্যারালাল ক্ষমতা, এটা তো হবে না, এটা তো আমরা চাই না, কারণ আমরা পার্লামেন্টের গণতন্ত্রই চাই। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে এখানে আমরা ব্যাক করেছি বাস্তব বিবেচনা করে। বরঞ্চ আলোচনা করলে বলতে হবে যে আমরা পার্লামেন্টে গণতন্ত্র এক দল এক ব্যক্তির উপরে আছে কিনা, সেটা অন্য আলোচনা। তা সেই জায়গায় খালি আমি মনে করি নিশ্চয়ই যিনি রাষ্ট্রপতি হবেন আগামীতে, তিনি সব সময় রাষ্ট্রের একটা অভিভাবক কাজ করবেন। 30 সেকেন্ড আর একটু সময় নেই। দেখেন, আমরা এই যে বিদেশি চুক্তি নিয়ে কথা বলি না, বিদেশি চুক্তি তো রাষ্ট্রপতির কাছে যায়, আমরা ঐক্যমত্যের আলোচনায় করেছি। এই আলোচনাগুলো গেলে উনি পার্লামেন্টে আনার কথা এখনো সংবিধানে আছে, নতুন আলোচনা হয়েছে, যে কোনো চুক্তি করলে সেটা পার্লামেন্টে রেকটিফাই করতে হবে। তো এই জায়গাগুলো অবশ্যই রাষ্ট্রপতি দেখা দরকার। সেই কাজগুলো করলেই আমি তো মনে করি যন্ত্রপক্ষে রাষ্ট্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করা যাবে এবং সেটা দরকার। ডপলার রিসার্চের জরিপে উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট 66.3% মানুষ। কিন্তু আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে সরকার এক ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ধন্যবাদ। আমি এটা যদি এডমিটও করি, 66% তার লোক পক্ষে, ওকে, জরিপ যখন একটা করছে, 34% তার বিরুদ্ধে, সেটাও মাথায় রাখতে হবে। সিম্পল উত্তর। এবার আসলে আমি ওনার কয়েকটা জবাব দিই। আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচন যখন আহ্বান করে নির্বাচন কমিশন, তখন জামাত আবেদন করে কিভাবে? রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই দেশের বিরোধী শক্তি, রাষ্ট্র অ্যালাউ করে কেন তাকে? এখন নিষিদ্ধ করি নাই আমরা, এই কারণে নিষিদ্ধ করা হয়েছে, আদালত কিন্তু আবার তাকে ফেরত দিছে। তো আমি কি রাষ্ট্র মানবো না রাষ্ট্রের আইন মানবো? কি মানবোটা কি? আপনাকে তো বলতে হবে। আপনি রাজনৈতিক দলের বৈধতা পায় কিভাবে সে? আমি তো বুঝলাম না। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে আমাদের বিএনপির বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছরে। এত কিছুর পরে তার বৈধতা কোথায় থাকে তার? আমি তো বুঝলাম না। কেন আপনি কেন তার বৈধতা কিসের? সেই ইলেকশনে নমিনেশন সাবমিট করা হচ্ছে, আপনি একদিকে তার রাজাকার, সেটা বলতেই হবে। আর আপনি তো রাষ্ট্রের জন্য ভয়ানক ক্ষতিকারক রে ভাই। আমি এই জিনিসটা আমি জানতে চাই, যারা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের দেশ মানে না, যারা দেশ মানে না, রাষ্ট্রের জন্মের বিরোধিতা করছে, তাদেরকে যদি আপনি হেলাল ভাই এখানে বসে বলেন গণতন্ত্র, তাহলে ওইটা কথাটা কেন বলবেন আপনি? আমার প্রশ্ন, তাকে কেন সব দল ঐক্যমত হয়ে তাকে বাদ দিলে সে উঠবে কিভাবে? আমি তো ঠিক বুঝতে পারি না কেন তার দরজাটা আপনি বন্ধ করতে পারেন না? বহুদলীয় গণতন্ত্র আমার দরকার নাই। আমি বহুদলীয় গণতন্ত্র, হিজবুত তেহরির, আরো কি কি আছে, ওই যে কারা সন্ত্রাস করে, কারা নিষিদ্ধ ইসলামী সংগঠন করে, মাঝে মাঝে গ্রেফতার করে 2 জন 4 জন, মানে কি? তাইলে এটা এত বড় সন্ত্রাসী দলটা
স্বাধীনতার বিপক্ষের শক্তি, দেশ জন্মের বিরোধিতার দলটা এখনো আছে, যাদের কিনে আপনারা মন্ত্রী বানান, জোট করেন, তাদের কিনে ফ্ল্যাগ উড়াই দিতেছেন গাড়িতে। অতীত পাপের কথা বলা যাবে না। না আদি পাপ শোনেন, আমি তো দ্বিমত করছি না। পাপ করেছে, সেই পাপের কথা আমরা মুসলমান আমি এখনো বুঝলাম না বলি না। যে আদি পাপ তো কেউ ভাই আমি মাপ চাই, আপনি মানে আমি আপনার মাপ চাচ্ছি না, আমি আদি অপরাধ যারা, সেই অপরাধীর সাথে ধরেন আপনি এমন একজন অপরাধী আপনার জীবনের সাথে আপনার সাথে আছে, আপনি তার জিন্দেগিতে তার সাথে হাত মিলাইবেন না, আপনি জীবনভর তার দূরে থাকবেন। সমাজ বিচ্ছিন্ন মানুষ তো হতে পারছে না। তাইলে আপনি একদিকে না, শুনেন, দেখেন আপনি আদালত তাকে নিবন্ধন ফেরত দেয়, নির্বাচন কমিশন নমিনেশন পেপার গ্রহণ করে, বাছাই পর্ব থাকে, জনগণ ভোট দেয়। এই যে 68টা সিট পাইলো, কতটা লোকে ভোট দিছে, কত পার্সেন্ট দেশে, যদি আপনি এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ নাই, তার কথা বাদ দিলাম, আপনি 100% লোকের যে 66% জরিপ, এইটা যদি আওয়ামী লীগ সহ ধরি আমি তর্কের খাতিরে মোট জনসংখ্যার, তাহলে 66% যদি বিএনপির পক্ষে মানে তারেক রহমান সাহেবের পক্ষে থাকে, তাহলে 34% তার বিপক্ষে। এই 34% তাইলে জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের পক্ষে। 6% মানুষ প্রধানমন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন, আর 12.1% কোনো মতামত আমি দেয়নি। সেটাই তো বলতে, 12% মতামত দেয় নাই। বাকি যারা আছে তারা তাহলে বিরোধী জোটের সমর্থক আপনি ধরবেন, সরকার বিরোধী থাকলে। তাহলে আমার কথাটা হলো এই, একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, আমি আবারও বারবার রিপিট করতেছি যে এই দেশের রাজনীতি কিভাবে করে, রাজনৈতিক ক্ষমতা নিষেধ করতে পারেন না কেন? অ্যাডভোকেট আবুল রাজা কি করেছে যে স্বাধীনতা বিরোধী শক্তি এখনো কি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক? রাজ্জাকি ভাই একটা জিনিস ভুলে যাচ্ছে, যে 71 সালে যে পাপ জামাত ইসলাম করছে, সে যে কোনো ভাবে যদি রাজনীতি সাস্টেইন করে, তাই বলে কি তার পাপ মুছে যায়? সেটা তো অন্য কথা। গ্লাস ফাইটে গেছে, আলাদা বলে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। প্রিন্স ভাই তখন ছাত্রনেতা ছিলেন, আমরাও ছাত্রনেতা ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতিতে এখন সাস্টেইন করে, তার দল সাস্টেইন করছে, কোনো না কোনো ভাবে তো আছে। একবার তো 35টা সিটও পেয়েছিল, তারপরে কি হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা স্বৈরাচার বলতে কি দ্বিধা করবো? তাকে দেশবিরোধী, তাকে স্বৈরাচার মানে তো দেশবিরোধী ভাই, স্বৈরাচারই দেশবিরোধী। এখন দেখেন না, থার্ড আপনি আমার বলতে দেন, দেখেন 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার আসামি হাসিনা দেশ থেকে পলাতক, ভবিষ্যৎ কি আমরা জানি না, আমরা অনুমান করতে পারি তার রাজনৈতিক মরণ হয়েছে, সে রাজনীতিতে রিজেক্ট, অ্যাবান্ডেন্ট, সে আমরা মনে করি পরিত্যক্ত, রিডান্ডেন্ট, সবকিছু মনে করি। কিন্তু জানি না ভবিষ্যতে কখনো রাজনীতি সে তার দল আওয়ামী লীগ করে, তাকে কি আমরা গণহত্যাকারী দল বলতে পারবো না? তাকে কি আমরা এই 24-এর যে হাজার হাজার মানুষের রক্ত তার হাতে, এটা বলতে পারবো না? তিনি রাজনীতি করতে পারছেন বলে কি আমি তাকে সব মাফ করে দেবো? একজন দাগী আসামি, মনে করেন আপনার সচ্ছম কারাদণ্ড হয়েছে, ফাঁসির থেকে সচ্ছম কারাদণ্ডে সে আইন দিয়ে বেরোয় আসে, তাকে কি আমি নুরুল হক নূর একটা প্রশ্ন রেখেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, বিএনপি মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে? আমি এই বিষয়ে আপনার উত্তর নিব। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আজিজুল বারী হেলাল, যেমনটি আমরা দেখলাম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে? তিনি আর উল্লেখ করেছেন, জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি কথা উপলব্ধি করতে পারে? ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন, জামায়াত শিবিরের অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামায়াত কখনোই দেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। কি এই কথাটার একটা আপনার একাডেমিক ব্যাখ্যা এরকমই দাঁড়াবে যে, দেখেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলো বিএনপি এবং আওয়ামী লীগ। ওয়ান সেট আপনের ছিল তারা। আওয়ামী লীগ যে কোনো কারণে আপনার গণহত্যা এবং ফ্যাসিবাদের কারণে তারা এখন নো হায়ার, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তো 3 নম্বর দল ছিল জাতীয় পার্টি, 4 নম্বর দল ছিল জামাত ইন টার্মস অফ ভোটার, আপনার 4 নম্বর। কিন্তু এই ফ্যাসিবাদের বিদায়ের পরে 2 নম্বর এবং 3 নম্বর দলের ডিসঅ্যাপিয়ারের ফলে যেটা ভ্যাকুম সৃষ্টি হয়েছে, ওই ভ্যাকুমে জামাত ইসলাম আসে, মানে চতুর্থ সারির একটি রাজনৈতিক দল এখন হ্যাপেন্স টু আপনার
সেকেন্ড রাজনৈতিক দল তাহলে কি হয়েছে। বলতে চাইছেন রাজনীতি তাহলে- শূন্যতার সুযোগে জামায়াত জায়গা ভ্যাকুম করে তৈরি নিয়েছে? একটা আমি সেই ভ্যাকুমটা আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা আমাদের ধারণা ছিল রাজনৈতিক বিশ্লেষণে আমি বিএনপি রাজনীতি করি, কিন্তু আমার মনে হয়েছিল যে আরেকটি শক্ত রাজনৈতিক দল দরকার এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিদায়ের ফলে। সেটা আমার ধারণা ছিল এনসিপির মাধ্যমে সেটা তৈরি হবে, কিন্তু যে কোনো কারণে হোক এনসিপি, এইটা ব্যাখ্যা আমি যাবো না, এনসিপি এবং জামাত একটা মার্চ করছে, একটা 11 দল করছে। কিন্তু ভবিষ্যতে যদি এনসিপি তাদের নিজস্ব রাজনীতিটা করতে পারে, তাহলে আমার বিশ্বাস জামাত ইসলাম যে ভ্যাকুমটা এখন পূরণ করছে, এই ভ্যাকুমটা এনসিপি পূরণ করবে। তখন জামাত কিন্তু আর মেইন স্ট্রিমের রাজনীতি দল থাকতে পারবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইটা জনাব আমার আজিজুল একটা বারী ব্যাখ্যা। হেলাল। জনাব রহিন হোসেন প্রিন্স, এর আগে অ্যাডভোকেট আবু হেনা রাজাকেও প্রশ্ন রেখেছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে আমি নুরুল হক নূরের বক্তব্য যদি যুক্ত করি, যেমনটি আজিজুল বারী হেলাল বলছিল যে রাজনৈতিক শূন্যতার কারণেই জামায়াতের উত্থান, আপনিও কি এই বিষয়টি না, ভেবে একটা খুব দেখছেন? ছোট করে উত্তর এটা। প্রথমে এটা খুবই কারেক্ট যে তাদের মুক্তিযুদ্ধে যে ভূমিকা বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত না, আমরা এখনো এটা মনে করি, এই কথা বারবার বলছি। কিন্তু এবার মনে রাখেন, ওই যে তারা আসলো কিভাবে, প্রথমে তো কিছুটা না সুযোগ দেওয়া হয়েছে। আরেকটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের সময় 100% লোক তো আর এইদিকে ছিল না, তার বিরোধী শক্তি ছিল, তারা তো আছে। ওই যে ভোটের কথা হেলাল সাহেব বললেন, যে ভোট তো একটা, যেহেতু তাদেরকে যখন ভোটের সুযোগ দেওয়া হয়েছে একটা আছে, সুতরাং আছেই তো, সেটা ফুলে ফেপে উঠেছে। বরঞ্চ আমি বলি, এইবারে যেটা দেখছেন ভ্যাকুম একটা ব্যাপার, কিন্তু আরো কয়েকটা ব্যাপার ছিল, এটা মনে রাখেন। এবং সেটা আপনি সেই দোষ আমাদেরকে দিতে পারেন যে বিকল্প মুক্তিযুদ্ধের অন্য শক্তি আপনারা তো বিকল্প হতে পারলেন না। আমি সেটা গ্রহণ করার পক্ষে, যে এই ধরনের বিকল্প আর একটা শক্তি, নীতিনিষ্ঠ শক্তি না হওয়াতে সুযোগ নিয়েছে। কিন্তু ভোটে শুধুমাত্র ভ্যাকুম বললেও আমার বিবেচনায় কারেক্ট হবে না, এটা আরো মূল্যায়ন হচ্ছে। দেখা যাবে যে পরিমাণ টাকার খেলা ভোটে তারা করেছে, যে পরিমাণ ওই যে বিশেষ জায়গার টিকিট বিক্রির তারা করেছে, হ্যাঁ, মানে এই ধরনের ঘটনাবলী এবং মানুষের কাছে, এটা মনে রাখেন। আর বাইরেরও নানা ঘটনা ছিল, এটা প্রচার, যেটা 111-এর ধারা, যে প্রচলিত রাজনীতিগুলো ফেল করেছে, একবার তাদের দেখলে কি হয়, এমন একটা হাইপ তারা তোলার কাজটা করতে পেরেছে, গুপ্ত থেকে সুপ্ত থেকে বট বাহিনী দিয়ে নানাভাবে, একেবারে ক্যাশ টাকা। বললাম তো, টাকার খেলা এটা কল্পনাতীত। এইগুলো বরঞ্চ আমাদের দেখা দরকার। কিন্তু এটা মনে রাখতে হবে যে তাদের তো একটা অংশ আছেই, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল না। আপনি 70-এর ভোট একটা অংশ ছিল না তাদের, আমরা তো 100% ভোট তো এখানে আসে নাই। তারপরে আমাদের এই সময় যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতায় তারা এই সুযোগটা পেয়েছে। বরঞ্চ আমি ওনার ওই কথাকে খুবই কারেক্ট আমি অ্যাপ্রোচে ধরি, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে স্বীকার না করে, ওই সময় মানবতা বিরোধী অপরাধ করে তারা কিভাবে রাজনীতি করার সুযোগ পায়, সেটা আমাদেরকে রিভিজিট করেই এটা দেখতে হবে। এবং এইবারেও যেভাবে তারা তাদের যে পরিমাণ ভোট বা আসন, সেইটা যদি আমরা ঠিক মতো বিশ্লেষণ করে বিকল্প শক্তি সমাবেশ না করতে পারি, তার জন্য আসলে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, যেমনটি নুরুল হক নূর প্রশ্ন তুলেছেন যে বিএনপি মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে কিনা জানতে চাই। আমি একটু যুক্ত করি, আমি উনি প্রশ্ন করে তো এই জন্য ওনার লাগে না এখন। জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কি আসলে বিএনপির উপর নির্ভর করছে কিনা? হ্যাঁ, সেটাই বলছি। নাম্বার 1, নূর সাহেব বলছেন আওয়ামী লীগের মতো যদি বিএনপিও মুখ ফিরিয়ে নেয়, তাহলে জামাতের রাজনীতি করার আর সুযোগ থাকবে না। মুখ ফিরিয়ে নিতে না করছে কে? আমরা তো জামাতের রাজনীতি চাই না। আপনি মুখ ফিরিয়ে নেন না কেন? আমরা তো চাই জামাতের রাজনীতি না থাকুক, আপনারাও চান। আপনি মুখ ফিরিয়ে নেন না, জামাতের কি হবে এটা আপনি ভাববার কি? আপনি মুখ ফিরিয়ে নেন, আই এম গিভিং ইউ দ্য চ্যালেঞ্জ। আপনি মুখ ফিরিয়ে নেন, জামাতের রাজনীতি যে রাজনৈতিক শূন্যতার কথা এইবার আসেন। আপনার রাজনীতি শূন্যতা দেখার দরকার নাই, কারণ 16 বছর যে হাসিনা দেশ চালাইছে, বিরোধী দল কিছু ছিল না। এইবার আসেন, ফেসিবাদের বিদায় হওয়ার কারণে জামাত 68টা সিট পাইছে না। এর সাথে প্রিন্স ভাই যেটা বলছে সেটাই বলছি, আমি সেটাই বলছি। আমি একটু বলি, ইসলামী ব্যাংকের RDS প্রজেক্ট থেকে 22,000 কোটি টাকা অনেকদিন ধরে, 22,000 কোটি। বাংলাদেশে যে আমরা কালচার দেখতে যে 22,000 কোটি আর 22 লাখ কোটি, এটা যারা ক্ষমতায় থাকে তাদের টাচ করে না। 22,000 কোটি টাকা। আমি যেটা বলতেছি আপনাকে, ফেসিবাদ বিদায় হয়েছে বলে জামাত 68টা সিট পাইছে, তাইলে জামাতকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ফেসিবাদ থাকা দরকার। আমি মনে করি স্বাধীনতা বিরোধী শক্তি থাকার চেয়ে ফেসিবাদ থাকা ভালো। আপনি বলেন যে বিকল্প, না, আপনি যা বলছেন তার জবাব দিচ্ছি। সেটা চিন্তা 2 নম্বর আপনি আসেন, ফেসিবাদ থাকলে না হয় জামাত নাই থাকে, ফেসিবাদ থাকলে
বিএনপি তো থাকতে পারে নাই, বিএনপিও তো থাকতে পারে নাই গত 15 বছর পার্লামেন্টে। কয়টা সিট নিয়ে রয়েছে? তাহলে ফেসিবাদ না থাকলে বিএনপিও ক্ষমতায় থাকে, ফেসিবাদ না থাকলে জামাত তো বেশি আসন পায়। সেটা গত তাইলে 17 এখন বছর, যদি তার আপনি আগে- জামাতের আসন কমাইতে হয় তাহলে ফেসিবাদ দরকার, ওই তো এ বিষয়ে অথবা যুক্ত করবেন অথবা আপনি, হেলাল। অথবা বিএনপির দরকার জামাতের কাছ থেকে মুখ ধন্যবাদ ফিরিয়ে জানাচ্ছি নেওয়া, অ্যাডভোকেট আবু হেলাল তাহলেই তো হোসেনকে। মনে করেন বিলুপ্ত শোনেন, হয়ে যাবে। 2008 সালে যখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়, 2007 সালে 111-এর ফলে এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এটা একটা লম্বা আলোচনা। সেইখানে আমরা 29টা সিট পেয়েছিলাম, যে নির্বাচন বাংলাদেশের এই যাবৎকালে সবচেয়ে মতলববাদী নির্বাচন। ইভেন 24, 18, 14 এই যে বিনা ভোট, রাতের ভোট, মাফিয়া ভোট, এই সব ভোটকেও হার বানাইছে 2008 সালের নির্বাচনটা। তখন থেকে যে ফ্যাসিবাদের উত্থান, মানে স্বৈরাচারের উত্থান, পরে ফ্যাসিবাদ, পরে মাফিয়া, সেই সময়ও কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করে গেছে। এবং আমরা সর্বশেষ 18-র যে মতলববাজি নির্বাচন, আমাদের সমস্ত সিট 8-10 জন লোক আমাদের এমপি হয়েছিল, তাই না? তোমার আগে বিএনপি ফ্যাসিবাদের আমলেও ফাইটটা দিয়েছে, অথচ এই যে জামাত যে কত বড় ফ্যাকুলিটেটিভ ক্যারেক্টার, মানে সুবিধাবাদী ক্যারেক্টার, দেখেন ফ্যাসিবাদের আমলে তারা নির্ঝঞ্ঝাট 28 অক্টোবর 23 সালে তারা আপনার কলেজের সামনে, ওই যে নটরডেম কলেজের সামনে প্রোগ্রাম করলো, আমাদের প্রোগ্রামে ক্র্যাকডাউন হলো। মানে এস্টাবলিশমেন্টের সাথে জামাতের সবসময় একটা মাখামাখি ছিল। যখন 86-এ যখন এরশাদ ছিল ক্ষমতায়, তখন কেউ নির্বাচনে গেল না, যেহেতু আওয়ামী লীগ দল মারল, জামাতও দল মারল। অসংখ্য ধন্যবাদ তার মানে জানাচ্ছি establishment-এর সাথে জনাব আজিজুল মাথা- বারী। আলটিমেটলি আপনি বিকল্প যদি একটা শক্তি এক লাগবে। মিনিট আমি এক সেকেন্ড একটা বলি, জি, জি, sure. যে এই জামাত- আলোচনায় যেটা আসলো, আপনি মুক্তিযুদ্ধ বাংলাদেশ এইটাকে তো মানতেই হবে, উপায় নেই। তাহলে যতক্ষণ না পর্যন্ত যারা ক্ষমতায় আছে বা অন্যরা, এইখানে আপনি একটা বিকল্প মুক্তিযুদ্ধের পক্ষে অন্য নীতিনিষ্ঠ শক্তির উত্থান না ঘটতেছে, ততক্ষণ পর্যন্ত এই পেইন আমাদেরকে নিতে হবে Advocate আবু হেলাল এই হোসেন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে। জামাতের সাথে হেলাল ভাই যেটা বললো, জামাতের যে প্রশাসনের একটা অংশের সক্ষতা, Establishment-এর, প্রশাসন বলতে এস্টাবলিশমেন্ট, সরকারের। আচ্ছা এস্টাবলিশমেন্টের সাথে সক্ষতা, জামাতের সাথে বিএনপির সক্ষতা, এই দুইজন মন্ত্রী বানানো হইল। আবার জামাত বিএনপি যেবার নির্বাচন করলো সেবার জামাত 68টা সিট পাইল। আবার নুরুল হক নুরু বলল বিএনপি মুখ ঘুরাইলে জামাত বিলুপ্ত হয়ে যাবে। তো এই জামাত বিলুপ্তটা যেহেতু সবাই চায়, আমি আজকে হেলাল ভাই প্রেজেন্সে বললাম বিএনপি অচিরেই জামাতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক এবং তার বিলুপ্ত হোক। তিনজনকে অসংখ্য আর তা না ধন্যবাদ হলে যদি জানাচ্ছি আবার আমাদের ফেসিবাদ আয়োজনের ফেরত আসে, একেবারেই শেষ ফেসিবাদই পর্যন্ত। দরকার শেষ জামাতে পর্যন্ত দমন করার আজকের জন্য। আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।